জীবিকায় ছিল সমুদ্রে মাছ ধরা। রাতে সমুদ্রে বাড়ি দেয় তারা, তারপর সারা রাত তারা সমুদ্রে ভেসে চলে মাছ ধরতে। এভাবেই চলে তাদের জীবন। সারা রাত মাছ ধরে পরদিন সকালে তা বাজারে বেচে যা উপার্জন হয় তা নিয়ে বাড়ি ফেরে। কিন্তু যেদিন রাতে মাছ ওঠে না জালে, সেদিন আর চিন্তার অন্ত থাকে না তাদের। কি যে হলো আজ, জালে একখান মাছ নাই। আরে নে তাই নাকি? কিরে কিছু পেলি? না, আমার আবার মাছ পাওয়া। সত্যি নেতাইটার ভাগ্যিটাই খারাপ। ভাগ্যি আবার কি, বেটা বোকার হদ্দ। জালে মাছ উঠলে মাছের ছটফটানি দেখে বাবুর কষ্ট হয়, দয়া হয় তাদের ওপর। ডিঙায় তুলে আবার তাদের জলে ছেড়ে দেয়। সত্যি, তবু কেন যে নিত্যদিন সমুদ্রে আসে কে জানে। নিতাই সরল সাদাসিধে স্বভাবের অতি ভালো মানুষ। নিতাই মাছের যন্ত্রণায় কষ্ট পেয়ে জালে ধরা মাছ ছেড়ে দেয় জলে। তবু নিত্যদিন রাতে তার আশা চাই সমুদ্রে। কারণ মুখ পোড়া, নিত্যদিন সমুদ্রে কি হাওয়া খেতে যাও? রোজ খালি হাতে ফিরে আসে গা। মাছ তো দূরে থাক, বলি বালি থেকে কি একখান কাঁকড়াও আনতে পারিস নে? দূর হ, দূর হ এখান থেকে। নিত্যদিন চলতে থাকে একই বাঁশির সুর। একদিন বউ খেপে গিয়ে নিতাইকে বলল, শোনো, কাল সকালে যদি দেখি তুমি একটাও মাছ আনতে পারোনি, আমার মরা মুখ দেখবে বলে দিলুম। গিন্নির তাড়া খেয়ে নিতাই চলল সমুদ্রে মাছ ধরতে। দুধ চাই, আর ভাল লাগে না। রোজ কেমন বড় বড় মাছগুলো ওঠে, বেটারা কষ্ট পাবে ভেবে জলে ছেড়ে দিই। আর আজ যখন ভাবছি একটাও ছেড়ে দেব না, সব গিন্নির জন্য নিয়ে যাব, তখন একটাও জালে আসছে না। এভাবে কেটে গেল বহুক্ষণ, কিন্তু নিতাইয়ের জালে একটাও মাছ এসে পড়ে না। ধুর, আজ বোধহয় আর মাছ পড়বে না জালে। একটু ঘুমিয়ে নি। মাঝ রাতে হঠাৎ আরে আরে এই ওরে বাবা, ডিঙিতে উল্টে দেবে রে। নিঘাত কোনো বড় মাছ জালে জড়িয়েছে। আজ আর ছেড়ে দেবো না, আজ নিয়ে যাবো। আরে আরে আরে, এ তো মাছ নয়, একটা কচ্ছপ। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, তাজ্জব ব্যাপার, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি, আমাকে ছেড়ে দাও। দেখো, আজ যদি তোমায় ছেড়ে দিই, গিন্নি তো মহা অশান্তি করবে। আজ কিছুতেই আমি তোমায় ছাড়তে পারবো নি গো। দেখো, আমি কচ্ছপদের রাজা, তুমি আমায় ছেড়ে দাও, আমার প্রজারা আমায় খুঁজছে। আহা, ঘরে ছোট ছোট সন্তান আছে, কিন্তু ছেড়ে দিলে যে, যা হয় হোক গে। নাও নাও কচ্ছপ ভাই, তুমি যাও, আমি তোমায় ছেড়ে দিলুম। ধন্যবাদ, তুমি খুব ভালো মানুষ। শোনো, যখন যা প্রয়োজন আমায় ডেকো, আমি তোমায় সাহায্য করব। আমি চলি। মুখ পোড়া, সে যখন বলল যা প্রয়োজন চাইতে পারো, তবে ফিরে এলি কেন? চাইতে পারলি নে? ঘরে দুমুঠো চাল নেই, ছাদ ফুটো হয়ে জল পড়ে। যাও, এখনই যাও, গিয়ে কচ্ছপ রাজার কাছ থেকে অন্তত
গ্রামের সংস্থান করে এসো, আর সঙ্গে এই ফুটো ছাদটার ব্যবস্থাও করো। যাও। কাল গেলে হবে না? কি? কাল গেলে হবে না? না, হবে না। নিজের তো মুরদ নেই, আজ কচ্ছপ রাজের দয়ায় যেটুকু সুযোগ এসেছে তাও ছেড়ে দেবে নাকি? ওই দেখো দাঁড়িয়ে আছে, যাও, শিগগির যাও। ওফ, যত ঝামেলা! আবার মাঝ সমুদ্রে যাও, কচ্ছপ রাজাকে ডাকো। কচ্ছপ রাজা, কচ্ছপ রাজা, কচ্ছপ রাজা, কচ্ছপ রাজা! কি হয়েছে? কি প্রয়োজনে ডাকছো আমায়? গিন্নির বায়না, আমাদের অভাব দারিদ্র্য দূর করে দিতে হবে তোমায়। ছাদ ফুটো হয়ে জল পড়ে, ঘরে চাল নাই, ডাল নাই, তুমি ব্যবস্থা করে দাও কচ্ছপ রাজা। ও, এই কথা। যাও, তুমি নিশ্চিন্তে ফিরে যাও। তোমাদের অন্নাভাব আর থাকবে না। আমি চলি। হ্যাঁ, এ কি আশ্চর্য ব্যাপার! এত সুন্দর বাড়ি! ওরে বাবা, মিশেলে যে বোঝাই করা চাল ডাল! কোনো অভাব রইল না গো, কোনো অভাব রইল না। গিন্নির কি সে বুদ্ধি আছে? চাই তো তার এখনই চাই। যেন জাদু কাঠি ছোঁয়ালাম আর মুহূর্তেই অভাব দূর হয়ে গেল। পাতার কুঁড়ের বদলে আরে, ওটা কি? আমার কুঁড়ে কই? না না, ভুল পথে এসেছি। রাত বিরেতে ঘুমের ঘোরে নিগাদ ভুল পথে এসেছি। ওগো, কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি এখানে কেন? কচ্ছপ রাজা গো, তুমি নিশ্চয় বলেছ। আর দেখো না কেমন সুন্দর ঘর দর দিচ্ছে আমাদের। আজব ব্যাপার, বললাম আর নিমেষেই দিয়ে দিল। আর কোনো অভাব রইল না আমাদের। নিতাইয়ের অভাব দূর হলো। সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো তারা। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন নিতাইয়ের স্ত্রী আবার বায়না ধরলো। শোনো, ওই কচ্ছপ রাজাকে গিয়ে বলো আমার এই ছোট্ট বাড়ি আর ভাল লাগে না। এবার একখান 7 মহলা প্রাসাদ চাই, ব্যাস। সঙ্গে চাকর বাকর, আমি রাজরানী হয়ে থাকতে চাই। যাও যাও, এখনই যাও, কচ্ছপ রাজাকে গিয়ে বলো। এই তো বেশ ভালো আছি গো, কি দরকার? ও সব আমি জানি না। গিন্নির আবদারে নিতাই আবার গেল কচ্ছপ রাজার কাছে। উত্তাল সমুদ্রে বহু কষ্টে সে তার ছোট্ট ডিঙি নিয়ে মাঝ সমুদ্রে এসে পৌঁছলো। ডাকছো কেন? এই দুর্যোগের রাতে এখানে এসেছো? বলো, কি চাই? গিন্নির আবদার, তার এখন 7 মহলা প্রাসাদ চাই, আর সঙ্গে চাই দাস দাসী। তিনি পায়ের ওপর পা তুলে বসে থাকবেন আর হুকুম করবেন। এই কথা? ঠিক আছে,
নিশ্চিন্তে তুমি বাড়ি যাও। প্রাসাদ, দাস দাসী সব পেয়ে যাবে। আমি আসি। গিন্নির কথা মতো 7 মহলা প্রাসাদ এলো, সঙ্গে এলো দাস দাসী। নিতাই গিন্নি হয়ে উঠল রাজরানী। ওগো ওগো, এই দেখো গো, আমি রাজরানী গো, দাস দাসী। 7 মহলা প্রাসাদ এখন পায়ের ওপর পা তুলে আদেশ করব আমি, আর ওরা তো অক্ষরে অক্ষরে পালন করবে গো। নাও, এবার এবার শান্তি তো? শান্তি বলে শান্তি, খুব শান্তি। নিতাই গিন্নি পাট রানী হয়ে 7 মহলা প্রাসাদে মহানন্দে থাকতে লাগলো। কিন্তু মানুষের চাহিদার শেষ নেই। বেশ কিছুদিন পর উফ উফ বাবা, কি রোদের তেজ! আজ রানী হয়েও আমার শান্তি নেই গা। ওই আকাশের সূর্য আমার গা পুড়িয়ে দেয়। জোর বাতাসে বাগানের ফুল পাতা সব উড়িয়ে নিয়ে যায়। আবার বর্ষার কাদায় আমার অমন সুন্দর প্রাসাদ নোংরা করে। না 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 না, ব্যবস্থা একটা করতেই হবে। ওগো, শুনছো? আবার কি হলো? তুমি কচ্ছপ রাজাকে গিয়ে বলো, সূর্যের আলো, তাপ, বর্ষার বৃষ্টি, বাতাস সবাই যেন আমার কথা মতো চলে। হ্যাঁ, খেপলে নাকি? সূর্যের আলো, বাতাস, বর্ষার বৃষ্টি এসব তো ঈশ্বরের দান। এসবের ওপর কি আর হুকুম চলে গো? ওসব আমি জানি নে। আমি রাজরানী। আমার কথায় যদি দাস দাসী ওঠে বসে, তবে আলো বাতাস কেন শুনবে না? কেন বৃষ্টি হবে না আমার কথা মতো? কি বিপদ! কে বোঝাবে এই উন্মাদকে? যাও, শিগগির যাও। হে ঈশ্বর, কি যে করি! কোন পাগলকে নিয়ে যে ঘর করছি! সব শেষ হবে একদিন। ওর ওই অতি লোভে সব শেষ হবে। যাকে যাই, কচ্ছপ রাজাকে গিয়ে সব বলি। বিয়ের আবদারে নিতাই আবার কচ্ছপ রাজার কাছে চলল। উত্তাল সমুদ্র, চারিদিকে অন্ধকার, একটি ডিঙিও কোথাও নেই। দুর্যোগ মাথায় করে প্রাণের ঝুঁকি নিয়ে নিতাই মাঝ সমুদ্রে পাড়ি দিল। আজ বোধহয় আর বেঁচে ফিরতে পারবো না। হে ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। বাবা, অবশেষে এসে পৌঁছলাম। কচ্ছপ রাজা, কচ্ছপ রাজা, ও কচ্ছপ রাজা! কি হয়েছে? ডাকছো কেন? আমার স্ত্রীর আবদার, আকাশের সূর্য, বাতাস, বৃষ্টি সব তার কথা মতো চলবে। তার কথায় সূর্য উঠবে, ডুববে, তার কথায় বাতাস বইবে, তার কথায় বৃষ্টি হবে। তার ইচ্ছায় প্রকৃতি তার রূপ বদলাবে। তার দাস দাসীর মতো প্রকৃতিও তার দাস হয়ে থাকবে। ও, এত লোভ! প্রকৃতির রানী হতে চায়? মূর্খ! তোরা আগে যে অবস্থায় ছিলি, আবার সেই অবস্থায় ফিরে যা। এটাই তোদের শাস্তি। কচ্ছপ রাজা, কচ্ছপ রাজা, ফিরে এসো, ফিরে এসো কচ্ছপ রাজা। এখন কি হবে? যাই, আগে তো গিন্নির কাছে ফিরি, সব বলি গিন্নিকে। নিতাই দুর্যোগ মাথায় নিয়ে
বহু কষ্টে বাড়ির দিকে ফিরতে লাগলো। মাঝপথেই তার ডিঙি গেল উল্টে। কোনো ক্রমে সাঁতরে পাড়ে এসে পড়ল সে। আহ, 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 উফ। দেখি আমাদের আমাদের প্রাসাদ কই? আবার সেই পাতার কুঁড়ে এসে গেছে। ডিঙিটুকু সম্বল ছিল, তাও সমুদ্রে তলিয়ে গেল। ওগো, এ কি হয়ে গেল গো? প্রাসাদ, দাসদাসী সব চলে গেল। আমরা আবার গরিব হয়ে গেলাম। সেই পাতার কুড়ে ছোট চাঁদ। ভালো তো মহারাজ, নিতাই তার স্ত্রীর এই অতি লোভের পরিণতির ফলে প্রথমে হাসলো, তারপর কাঁদলো কেন? উত্তর দাও মহারাজ, তুমি চুপ করে থেকো না। উত্তর দাও, উত্তর দাও মহারাজ। বেতাল, নিতাই তার স্ত্রীর এই অতি লোভের ফলে আবার দারিদ্র্যে ফিরে আসায় প্রথমে এসেছিল, কারণ সে যথার্থই বুঝতে পেরেছিল অতি লোভের ফল কখনোই ভালো হয় না। ফলস্বরূপ তার স্ত্রীর প্রাপ্য শাস্তিই তাকে ফাঁসিয়েছিল। পরক্ষণেই সে কেঁদেছিল। এর কারণ পুনরায় তাকে সেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হবে। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, বেতাল যেও না, যেও না বেতাল, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। বেতাল, বেতাল তুমি যেও না, বেতাল। গল্পে কথা মঞ্চুরি, সবার মনের রূপ কথা, স্বপ্নেরই ঝরা পাতা। জীবনের মোড়কে গল্প হাজার, দিন লাল সাদা কালো রঙের বাহার। কল্পনায় রূপকথায় মিলে থাকা, তাই নিয়ে আসছে পর্দায় এবার